জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল। এবার আমরা যেটা প্রথমে যে সেমিস্টার, সরি, প্রথমে যে একটা পেপার অর্ধেকটা এনেছিলাম নেট সেটের জন্য, সেই নেটের 2020 সলভ পেপারটা আমরা সেকেন্ড পার্টটাকে নিয়ে এসেছি। তো সেকেন্ড পার্টে চলো আমরা কি কি কোশ্চেন এর আগের দিন পর্যন্ত দেখেছিলাম সেগুলির পাশাপাশি আজকে আমরা কি কি কোশ্চেনগুলি দেখব। মোটামুটি অর্ধেকটা আমি করে দিয়েছিলাম, কারণ সময়ের একটা বিশাল সমস্যা ছিল, সেই কারণটা হয়নি। তো তাতেই মোটামুটি 52 মিনিট হয়ে গেছিল। তো পরের যে আমাদের সলভ পেপারটা সেটা আমরা নিয়ে আসতে চলেছি এবং আসবো আজকে, টোটালটা করে ফেলবো। এবং আমরা ধীরে ধীরে সেটের কিছু কোশ্চেন দেখতে চাইছি। সেটের মোটামুটি সম্পূর্ণটা করব ভাবছি। নেটের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেখান থেকে ইন্ডিয়ান ফিলসফি, ওয়েস্টার্ন ফিলসফিকে আলাদা করে করতে চাইছি। আবার টপিকগুলি যে রয়েছে সেই টপিকগুলোরও আমরা ক্ল্যারিফিকেশন এখানে করতে চাইছি। তো চলো আর দেরি না করে আজকের যে সলভ পেপারটা 2020 সেপ্টেম্বরের যেটা অর্ধেকটা রয়েছে সেটাকে দেখে নিই। তো আর দেরি করে লাভ নেই, চলো একদম সরাসরি কোশ্চেনের মধ্যে চলে যাই। তো তোমাদের সামনে দেখো এরকম একটা ইন্টারফেস রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যেটাকে। হুম আমি যতদূর মনে হয় তোমাদের অসুবিধে নেই, যে এর আগের দিন আমরা করেছি, মোটামুটি এগুলি আমাদের কোনো সমস্যা নেই। আমরা সরাসরি কোশ্চেনের মধ্যে চলে যাব। কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন আজকের যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে, অ্যাকর্ডিং টু ন্যায় এপিস্টেমোলজি উই পারসিভ দ্য টেক্সচার সেন্স অর্গান all the object which we perceived by the visual sense organ except, মানে এই যে ন্যায় জ্ঞান মীমাংসার মতে যেসব বস্তুগুলি যে স্পর্শ জ্ঞানেন্দ্রিয়র দ্বারা জানা যায়, হুম সেটার যে চাক্ষুষ ইন্দ্রিয়র যে বিষয়টা এরকম রয়েছে, যে যেগুলি জানা যায় অবজেক্টগুলি আমরা পারসিভ ভিজুয়াল, সেটা এক্সপেকটেশন আমাদের কি থাকবে। हिंदी तो जो हम देखी न्याय ज्ञान मीमांसा के अनुसार ये सभी वस्तुओं को स्पर्शीय ज्ञानेन्द्रियों के द्वारा जानते हैं, जिसे चाक्षुष ज्ञानेन्द्रिय के अतिरिक्त किसको जानते हैं। তার মানে যেগুলি জানতে পারি সেগুলি যে চাক্ষুষ জ্ঞানেন্দ্রিয় দ্বারা অতিরিক্ত আমরা কি জানতে পারি। তাহলে এখানে রয়েছে, দেখো এখানে রয়েছে স্পর্শত্ব, রূপত্ব, রূপ এবং স্পর্শ। তাহলে ন্যায় দর্শন অনুসারে কি উত্তরটা সঠিক হবে? উত্তর এক তো রূপ এবং রূপত্ব, তার মানে বি এবং সি সঠিক হবে। কেন সঠিক হবে? কারণ ন্যায় দর্শন অনুসারে কিছু দ্রব্য, যেমন ধরো আমরা মনে করি ঘট, এটা কি আমরা দেখতে পাই কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে এবং ত্বক, এই এর মাধ্যমে আমরা বিষয়টাকে ইন্দ্রিয়ে প্রত্যক্ষ করতে পারি, তাই না, স্পর্শের কারণে। তবে রূপ এবং রূপত্ব এই দুটি কেবল এবং কেবল মাত্রই চোখের মাধ্যমেই দেখা সম্ভব। ঠিক আছে, তাহলে এগুলিকে ইন্দ্রিয় দ্বারা, স্পর্শ ইন্দ্রিয় বা অন্য কোনো ইন্দ্রিয় দ্বারা এটাকে কিন্তু দেখা সম্ভব নয়। তাই এগুলি কিন্তু আমাদের ব্যতিক্রম। তাহলে আমাদের দেখো অ্যান্সার বি অ্যান্ড সি, এই অ্যান্সারটা আমাদের কাছে সঠিক হয়ে যায়। সমস্যা নেই, তাহলে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। ঠিক আছে, according to ন্যায় epistemology we can perceive external substance by, আমরা ন্যায় epistemology-কে যদি অনুসরণ করে বলি তাহলে আমরা এক্সটার্নাল যে অবজেক্টগুলি রয়েছে সেগুলিকে পারসিভ করি কিভাবে। न्याय ज्ञान मीमांसा के अनुसार हम बाह्य प्रत्यय की निम्नलिखित द्वारा जानते हैं। प्रत्यय माने এই যে সাবস্ট্যান্স, দ্রব্যকে, এক্সটার্নাল দ্রব্য। তাহলে এটাকে আমরা কিসের মাধ্যমে জানতে পারি? দেখো একটা হচ্ছে ভিজুয়াল সেন্স অর্গান, টেক্সচুয়াল সেন্স অর্গান, ইন্টারনাল সেন্স অর্গান, আর গ্যাস্ট্রোরি সেন্স অর্গান। তাহলে যে ঘ্রাণেন্দ্রিয় যেটাকে বলা হয়, তাহলে আমরা এক তো মনে করো যে এক্সটার্নাল অবজেক্টকে আমরা ভিজুয়ালের দ্বারা দেখতে পাই,
এবং 2 নাম্বার টেক্সচুয়ালের দ্বারা আমরা টেক্সচুয়াল যেটা সেটা থাকে, কিন্তু ইন্টারনাল সেন্স অর্গান অন্তরেন্দ্রিয় এবং ঘ্রাণেন্দ্রিয় এই দুটো দ্বারা কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে আমাদের অ্যান্সার হবে এ অ্যান্ড বি, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। কেন? কারণ ন্যায় জ্ঞান তত্ত্ব মানে ন্যায় এপিস্টেমোলজি এর হিসেবে বাহ্যিক দ্রব্য বা বস্তু প্রত্যক্ষ করার জন্য চাক্ষুষ এবং মানে চক্ষু এবং ত্বক এইগুলি ইন্দ্রিয়ের প্রয়োজন। তাহলে রসন, ঘ্রাণ, শ্রবণ ইন্দ্রিয় যে কেবলমাত্র যে রূপ, রস, গন্ধ, রস, শব্দ প্রত্যক্ষ করে, তাই না? তাহলে গুণী বা দ্রব্য নয়। অন্যদিকে মন বা অভ্যন্তরীয় ইন্দ্রিয়, যেটা ইন্টারনাল সেন্স অর্গানের কথা এখানে বলা রয়েছে, দুঃখ সুখের মতো মানে সুখ দুঃখের মতো অভ্যন্তরীয় বিষয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ করে, তাই বাহ্যিক বস্তু নয়। তাই বাহ্য বস্তু প্রত্যক্ষ কেবল চোখ এবং ত্বকেই সক্ষম হয়ে থাকে। বোঝা গেল? পরের যে কোশ্চেনটা রয়েছে, দেখো পরের কোশ্চেনটা রয়েছে গিভ বিলো দা, এখানে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, এখানে দেখো এখানে বলা হয়েছে গিভ below the some conditions of অনুমিতি in according to ন্যায় epistemology। তা ন্যায় এপিস্টেমোলজিতে অনুমিতি কন্ডিশন কি, মানে অ্যাকচুয়ালি শর্ত, তাই না? তাহলে সিলেক্ট দ্য কন্ডিশনস উইথ অনুমিতি ইনফারেন্স ইজ নট ইজ পসিবল, কোনটাই সম্ভব নয়। তাহলে আমাদের কি হবে? দ্য অ্যাবসেন্স উইল টু ইনফার অ্যাকম্পানিড বাই সিদ্ধি। একদম দেখো প্রথমটা দেখে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তার মানে আমাদের শুধুমাত্র আর একটা দেখতে হবে, যদি মনে করো আর একটা হয় কিনা, দ্য অ্যাবসেন্স উইল টু ইনফার অ্যাকম্পানিড, এটা তো তাহলে হবেই না, কারণ এটার উল্টোটা এটা। এখানে বলছে প্রেজেন্স উইল দ্য ইনফার অ্যাকম্পানিড বাই দ্য সিদ্ধি, এইটাও হবে না। তাহলে এটার উল্টো এটা, তাহলে এটাও হবে না, কারণ ওটা ইনফার করে না। তাহলে সংক্ষিপ্ত মানে যদি আমরা সাধারণভাবে বা সংক্ষিপ্ত অনুসারে যদি এটাকে বলি, ন্যায় জ্ঞান তত্ত্ব কি বলছে যে অনুমিতির জন্য কি দরকার? আমাদের পক্ষত্ব, এটা কিন্তু একটা অপরিহার্য শর্ত। পক্ষত্ব মানে পক্ষতা, ঠিক আছে? তাই পক্ষতার অর্থ কি? পক্ষতার অর্থ হলো অনুমানের ইচ্ছার অভাব বিশিষ্ট সাধ্যের নিশ্চয়তার অভাব, তাই না? তাহলে এই যে সিদ্ধি অ্যাকম্পানিড উইথ অ্যাবসেন্স উইল টু ইনফার, এটাকে যদি আরো সহজ করে যদি বলা যায়, যখন কোনো বিষয় পূর্বেই নিশ্চিত জ্ঞান বা সিদ্ধি থাকে, ঠিক আছে, এবং সেটি পুনরায় অনুমান করার কোনো ইচ্ছেও না থাকে, মানে অ্যাবসেন্স অফ উইল টু ইনফার, কেবল তখনই অনুমিতি সম্ভব হয়। অন্য যে তিনটি আরো যে ক্ষেত্র এখানে রয়েছে বি সি ডি, কোনো না কোনো ভাবে অনুমিতি কিন্তু সম্ভব হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে যে অসিদ্ধি, এক্ষেত্রে কিন্তু সিদ্ধি আর হবে না। বোঝা গেল? তাহলে এ নাম্বার অ্যান্সারটা সঠিক হয়ে গেল। এরপরে রয়েছে দেখো শক্তি অ্যাকর্ডিং টু ন্যায় ইজ, ন্যায় মতে শক্তি কি? ন্যায় মতে শক্তি কি? শক্তি অ্যাকর্ডিং টু ন্যায় বলছে ঈশ্বরের ইচ্ছা মাত্র বৃত্তি, এ সেপারেট পদার্থ। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে? বলছে কারেক্ট কোড। তাহলে বলছে এক তো যদি আমরা যদি ব্যাখ্যা করি ন্যায় দর্শন অনুসারে, শব্দের অর্থ প্রকাশের সামর্থ্য বা শক্তিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। যেমন প্রাচীনগণরাও কি বলেন? প্রাচীন মতে শক্তি হলো ঈশ্বরের ইচ্ছা বা সংকেত, আর নব্য মতে এটি ঈশ্বরের ইচ্ছা ছাড়াও সাধারণ মানুষের ইচ্ছাও হতে পারে, ইচ্ছা মাত্র। এই মানে
শব্দ এবং অর্থের মধ্যেকার একটি সম্পর্ক বা বৃত্তি, এটাকে বৃত্তিও বলা চলে। তাহলে তাহলে ন্যায় দর্শনে শক্তিকে কোনো পৃথক পদার্থ হিসেবে গণ্যও করা হয়নি। তাহলে সেই হিসেবে আমাদের কি কি সঠিক হয়ে যাবে? সেই হিসেবে আমাদের সঠিক হয়ে যাবে এ বি সি। এ বি সি, কারণ ঈশ্বর ইচ্ছা, ইচ্ছা মাত্র অ্যান্ড বৃত্তি। তাহলে এটা কোথায় আছে? দ্যাট ইজ দ্য থ্রি। থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? এটা আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, হু অ্যামং দ্য ফলোইং অ্যাডমিটস বোথ জীবন মুক্তি অ্যান্ড বিদেহ মুক্তি। তাহলে জীবন মুক্তি, এই যে জীবন মুক্তির শব্দটা সব থেকে বেশি আমাদের বেদান্তের সঙ্গে যুক্ত, কিন্তু দেখা গেছে রামানুজাচার্য যে জীবন মুক্তি, এই জীবন মুক্তিকে তিনি কিন্তু বলেননি, তিনি কিন্তু বিদেহী মুক্তির কথা বলেছেন রামানুজাচার্য। আবার মাধব কিন্তু মানে এই রামানুজাচার্যের মতনই তিনি বিদেহী মুক্তির কথা বললেও জীবন মুক্তির কথা কিন্তু বলেননি, কারণ এখানে রয়েছে পথ, মার্গ, অর্থাৎ এই যে আমাদের কি বলে, আমাদের হচ্ছে মনে করো মুক্তির মার্গ, এখানে কিন্তু সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে আছে। তো পাশাপাশি তাহলে কে বলেছিলেন? এটা বলেছিলেন হচ্ছে শঙ্করাচার্য, কিন্তু শঙ্করাচার্যের পাশাপাশিও আমরা বৌদ্ধ দর্শনে কিন্তু এটাকে দেখতে পাই। কারণ বৌদ্ধ দর্শনে এই যে জীবন মুক্তি এবং বিধি মুক্তিকে যদি আমরা যথাক্রমে যদি আমি বলি, তাহলে সেই হিসেবে সেখানে বলা হয়েছিল সোপাধীশেয় এবং নিরুপাধীশেয় নির্বাণ। নির্বাণকে তারা দুটি ভাগে ভাগ করেছিলেন, তাই না? তাহলে সোপাধীশেয় নির্বাণ এবং নিরুপাধীশেয় নির্বাণ। আর এখানে শঙ্করাচার্য বেদান্তে বলেছিলেন জীবন মুক্তি এন্ড দা বিদেহ মুক্তি, তাই না? বোঝা গেল? এরপরে দেখো, তোমাদের সামনে যে কোশ্চেনটা রয়েছে এরকম, দেখতে পাচ্ছ তোমরা এখানে, which of these following combinations to Trinity principle exposed by আম্বেদকর? আম্বেদকরকে অনুসরণ করে তার যে ট্রিনিটি যে প্রিন্সিপাল, যে মূল নীতি, সেগুলি কি? আমরা যেটা জানি, বিশেষত পড়তে গিয়ে আম্বেদকরকে যখন আমরা পড়েছিলাম আমাদের ইউনিভার্সিটিতে, সেখানে আমরা পড়েছিলাম আম্বেদকর কি বলেছেন। আম্বেদকর বলেছেন ইকুয়ালিটি, ফেটার্নিটি অ্যান্ড লিবার্টি। অ্যাকচুয়ালি এটার ক্রম হয়তো এখানে যেমন করে আছে আমরা দেখে নিচ্ছি, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফেটার্নিটি, তাই না? এরকম বলা হয়েছে। তাহলে এখানে দেখো, লিবার্টি, ইকুয়ালিটি, ট্রুথ, এটা নয়। লিবার্টি, ফেটার্নিটি, এটাও নয়। লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফেটার্নিটি, ঠিক আছে? তাহলে এখানে সি রয়েছে। তাহলে দেখো, এখানে এ বি সি এরকম করে দিলে হতো, যেহেতু অনলি 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 করাই রয়েছে, তো এত আবার ঘোরানোর কিছু দরকার ছিল না। কিন্তু ব্যাপার হচ্ছে তোমাকে কনফিউজ করা। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? 4 নাম্বার অ্যান্সার হয়ে যাবে সঠিক, কারণ ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফেটার্নিটি। কারণ লিবার্টি যে স্বাধীনতা, ইকুয়ালিটি সাম্যতা এবং ফেটার্নিটি এটাকে সৌভ্রাতৃত্ব বলা হয়। এই তিনটিকে একত্রে ত্রিমূর্তি বা ত্রয়ী নীতি, ট্রিনিটি প্রিন্সিপাল বলা হয়েছে। বোঝা গেল? এরপরে দেখো রয়েছে তোমাদের সামনে, হুইচ অফ দিস ফলোইং প্রপোজিশনস আর কম্পিটেবল উইথ থেলাস? থেলাসের সঙ্গে কোনটি সঙ্গত যুক্তি নিচে দেওয়া হয়েছে? এয়ার ইজ ফান্ডামেন্টাল সোর্স অফ ইউনিভার্স, একদম সঠিক। air is the fundamental, air is not the fundamental source of Thales, because the water is the fundamental source of according to Thales the number। তাহলে এই যে বাক্যটা, এই বাক্যটা কে করেছে? অ্যানাক্সিমিনাস এবং দ্য নাম্বার থিওরির কথা বলছেন পিথাগোরাস। কিন্তু ওয়াটার ইজ দ্য ফান্ডামেন্টাল সোর্স অফ নলেজ,
এটা ঠিক আছে। আর্থ ইজ দ্য ফ্ল্যাট ডিস্ক, হ্যাঁ তিনি বলেছিলেন যে সম্পূর্ণ জলের মধ্যে ফ্ল্যাট ডিস্ক হিসেবে আমাদের পৃথিবী ভেসে চলেছে। তাহলে সি অ্যান্ড ডি ইজ দ্য রাইট। তাহলে এখানে দেখ 4 নম্বরটা আমাদের সঠিক হয়ে যাচ্ছে। মনে থাকবে তো এয়ার, এটাকে কে বলেছিলেন? অ্যানাক্সিমেনেস। অ্যানাক্সিমেনিস এরকম বলা হয়, অ্যানাক্সিমেনেস। আর নাম্বার থিওরির কথা বলেছিলেন কে? পিথাগোরাস। ঠিক আছে, এর পরের কোশ্চেন আমরা চলে এসেছি, হুইচ অফ দিস ফলোইং প্রপোজিশনস আর অ্যাকসেপ্টেবল টু বার্কলি। বার্কলিকে অনুসরণ করে কোনটিকে স্বীকৃতি দেওয়া যায়? পারসিভড এন্টিটিস এক্সিস্ট। পারসিভড এন্টিটিস এক্সিস্ট একদম সঠিক, কারণ বাহ্যমান বস্তুর অস্তিত্ব আছে। আনএক্সপেক্টেড এন্টিটিস এক্সিস্ট, এটার কথা তাহলে বলেননি, তাহলে এটার সঙ্গে কন্ট্রাডিকশন হয়ে যাবে। সেলফ ইজ বাট সাবস্ট্রাটাম অফ বান্ডেল অফ সেন্সেশন, তাই না? দেখো এখানে তিনি বলছেন সেলফ ইজ বাট দ্য সাবস্ট্রেটাম অফ এ বান্ডেল অফ সেন্সেশন, সংবেদনের পুঞ্জি। তাহলে সি নাম্বারটাও তো সঠিক। ম্যাটার ইনভেরিয়েবলি এক্সিস্ট, এটা কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের অপশন কি হবে? এ অ্যান্ড সি। এ অ্যান্ড সি কোথায় আছে? এই 4 নাম্বার। তা 4 নম্বরে আমাদের এ অ্যান্ড সি রাইট হয়ে গেল। ঠিক আছে, কারণ ইসেইস্ট পারসিভি যে জায়গাটা প্রত্যক্ষ অস্তিত্ব নির্ভর, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ব্যাখ্যাটা করে দিতে পারি। এরপরে রয়েছে দেখো, which of these following propositions are not acceptable to Heraclitus? হ্যারিক্লিটাসকে অনুসরণ করে নিচের কোন বাক্যটি বা কোন প্রপোজিশনটিকে কি স্বীকার করা যায় না, অস্বীকার্য, তাহলে সেই বিষয়টা। তাহলে এখানে কি রয়েছে দেখো, এখানে সবার প্রথমে একটা কোশ্চেন রয়েছে, সবার প্রথমে যে অপশনটা রয়েছে, বিং কনসিস্ট দ্য নাথিং বাট বিং, সৎ কুছ নেহি হ্যায় কেবল সৎ হ্যায়, মানে সৎ কেবল সৎই রয়েছে, এটা অন্য কিছু নয়। তাহলে হেরিক্লিটাস একদম ঠিক বলছিলেন এটা। আবার নো না, ওয়ান ক্যানট স্টেপ into the river twist, এই একটা, এটা তো তিনি বলেছিলেন কিন্তু কোনটা বলেননি, তাহলে এটা তিনি কোনদিনও বলবেন না, এই বিষয়টাকে তিনি বলেছেন। আবার being passing into not being and not being into the being, তাহলে এইটা তাহলে এই যায় সঙ্গতিপূর্ণ হবে। কিন্তু এই যে দেখো এটা, অ্যাপিরিয়ন ইজ দ্য ফান্ডামেন্টাল স্টাফ অফ দ্য ইউনিভার্স, তাহলে আমাদের কোনটা কোনটা? ডি, তাহলে এ অ্যান্ড ডি, তাহলে এ অ্যান্ড ডি কোথায় আছে? 4 নাম্বার। কারণ গ্রিক দার্শনিক হ্যারিক্লিটাস কি বলতেন? চিরন্তন পরিবর্তন বা ফ্লাক্সের কথায় তিনি বিশ্বাসী ছিলেন। তাহলে এখানে যে 1 নাম্বারটা রয়েছে, পরিবর্তনীয় সত্তা বিং এর ধারণা পারমেনাইডিসের, হেরিক্লিটাসের নয়। কারণ এটা, এই যে বিং, এটা কার? এটা হচ্ছে পারমিনাইডিসের। আবার এই যে ডি রয়েছে, অ্যাপিরিয়ন বা অসীমকে আদি উপাদান বলেছেন, কে বলেছেন জানো কেউ? অ্যানেক্সিমেন্ডার, অ্যানেক্সিমেন্ডার। এই অ্যানেক্সিমেন্ডার বলেছেন অ্যাপিরিয়ন, যে অসীমকে আদি উপাদান বলেছেন কে? অ্যানেক্সিমেন্ডার। তাহলে এই দুটি আমাদের কিন্তু হচ্ছে না, কিন্তু এই দুটো কে বলেছিলেন? হ্যারিক্লিটাস। কিন্তু বলছে নট বলছে, তাহলে আমাদের কি হবে? এ অ্যান্ড ডি অ্যান্সারটা সঠিক। এরপর দেখো, হুইচ অফ দিস ফলোইং
আর দ্য স্টেজ অফ সাবজেক্টিভিটি অ্যাকর্ডিং টু কেসি ভট্টাচার্য। কেসি ভট্টাচার্যের মতো সাবজেক্টিভিটি কোন স্টেজের, স্টেজটা কি, তাহলে স্টেজ অফ সাবজেক্টিভিটি অ্যাকর্ডিং টু কেসি ভট্টাচার্য নিচে রয়েছে বডিলি, সাইকিক, স্পিরিচুয়াল, বায়োলজিক্যাল। যা কারেক্ট কোডকে বলতে বলছে। তাহলে আমরা যদি একটু বলি যে আমাদের কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফিতে কেসি ভট্টাচার্য তার যে যদি বিখ্যাত গ্রন্থের কথা আমরা বলি দ্য সাবজেক্ট অ্যাজ ফ্রিডম, এই বিষয়ে বা বিষয়ী ভাব বা চেতনার যে স্বাধীনতার তিনটি প্রধান স্তরের কথা উল্লেখ করেছিলেন। সেই প্রধান স্তর তিনটি কি? প্রধান স্তর এক তো হচ্ছে মনে করো বডিলি মানে শারীরিক, সাইকিক মানে মানসিক, এবং স্পিরিচুয়াল আধ্যাত্মিক। এখানে জৈবিক যেটাকে বলা হয় যে বায়োলজিক্যাল, সেটার কিন্তু কোনো স্তর তিনি বলেননি। তাহলে এ বি সি এই তিনটি আমাদের কোথায় রয়েছে? দেখো তিনেই আমাদের তিন রয়েছে, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি হবে? আমাদের হবে হচ্ছে তোমার 3 নাম্বার অ্যাজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি রয়েছে? হুইচ ওয়ান অফ দিস ফলোইং ইজ কারেক্ট? হুইচ ওয়ান অফ দিস ফলোইং, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? নিচের কোনটি সঠিক বা নিচের কোনটা ঠিক সেটাকে আলোচনা করো বা ব্যাখ্যা করো। চলো আমরা এবার দেখি যে নিচের কোনটা সঠিক বা কোনটা ঠিক নয়। এখানে আছে গান্ধী ইজ অ্যান অথর অফ সাধনা। তাহলে বলছে সাধনা, সাধনার তিনি অথর নন। শ্রী অরবিন্দ ইজ দ্য অথর অফ পার্সোনালিটি, এটাও ঠিক নয়। রাধাকৃষ্ণন ইজ দ্য অথর অফ ফ্রিডম অ্যান্ড কালচার, একদম সঠিক। তাহলে এখানে একটা একটা করেই আছে, তাহলে আমাদের 3 নম্বরটা সঠিক হয়ে গেল। এখানে তুমি দেখো যে ফ্রিডম অ্যান্ড কালচার 1936 সালে, অ্যাকচুয়ালি 1936 এই সালে ভারতীয় দার্শনিক এবং ভারতের প্রধান মানে প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ রচনা করেন। কিন্তু অন্য দুটি যে গ্রন্থ সাধনা, পার্সোনালিটি, এটা বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে লেখা। ঠিক আছে, যতদূর মানে মনে হয়। তাহলে ট্যাগর ইজ দ্য অথর অফ ধম্মপদ, না এই ধম্মপদ আবার ট্যাগর লেখেননি। ঠিক আছে, তা রাধাকৃষ্ণানি একমাত্র এখানে এটাই একমাত্র কারেক্ট। তাহলে সি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এরপরে রয়েছে দেখো এখানে অনুপলব্ধি ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ দ্যাট ইজ অ্যাডভোকেট বাই হুইচ ফিলসফার? কোন ফিলসফার বলেছিলেন যে অনুপলব্ধি ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন প্রমাণ মানে একটা স্বতন্ত্র প্রমাণ? এক হচ্ছে প্রভাকর, শঙ্কর, রামানুজ অ্যান্ড মাধব অ্যান্ড কুমারিল। কারা কারা বলছেন? ভারতীয় দর্শনকে যদি আমরা দেখি, এই যে অনুপলব্ধি একমাত্র বলছেন যে শঙ্করের একটা জায়গায় আমরা দেখতে পাই, আর একটা জায়গায় আমরা দেখতে পাই সেটা হচ্ছে কুমারিল বলছিলেন। কারণ ভারতীয় দর্শনের অভাব বা বস্তুর অনুপস্থিতির জ্ঞান লাভের জন্য অনুপলব্ধিকে একটি স্বাধীন প্রমাণ হিসেবে স্বীকার করা হয়েছে, এটা আমরা সবাই জানি। এই অনুপলব্ধি মূলত অদ্বৈত বেদান্ত দর্শনের শঙ্কর এবং মীমাংসা দর্শনের কুমারিলকেই আমরা কিন্তু বিষয়কে দেখতে পাই। কিন্তু পাশাপাশি প্রভাকর, রামানুজ, মাধব এরা কিন্তু এটাকে স্বীকার করেননি বা এটাকে স্বীকার করেন না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে 4, দ্যাট ইজ দ্য নাম্বার 4, বি অ্যান্ড ডি। ঠিক আছে, এরপরে দেখো আমাদের কাছে কোশ্চেন, reason grows into relevance and two are not opposed to each other. Among who are the following totally reject these views? Reason grows into relevant and into
অ্যান্ড দ্য টু আর নট অপোজড টু ইচ আদার, যা একে আরেকজনকে খণ্ডন করে না বা বিরোধ করে না। হু অ্যামং দ্য ফলোইং টোটালি রিজেক্ট দিস ভিউ, কে এটাকে সম্পূর্ণভাবেই রিজেক্ট করেছিলেন? যতদূর মোটামুটি জানা আমার সেটা হচ্ছে হেনরি বার্কস। কারণ যদি আমরা বলি যে বুদ্ধি বা যুক্তি যে রিভেলেশন, রিলেভেন বলেছিলাম আমি, রিভেলেশন মানে প্রত্যাদেশ, প্রত্যাদেশ যে বুদ্ধি বা যুক্তি যে ঐশ্বরিক যে প্রত্যাদেশ তা রূপান্তরিত হয় এবং এরা একে অপরের বিরোধী নয়। তাই বুদ্ধি বা যুক্তি রিভেলেশনের রূপান্তরিত হয় এবং এরা একে অপরের বিরোধী নয়। এই মতবাদটি মূলত হেনরি বার্কসনের করা, যতদূর আমার জানা। এবং মানে মধ্যযুগীয় যে মানে যে প্রবাদটা মধ্যযুগীয় খ্রিস্টান দার্শনিক সেন্ট অগাস্টাইন এবং থমাস অ্যাকুইনাস সমর্থন করেছিলেন, কিন্তু রিজেক্ট করেছিলেন সেটা হচ্ছে আধুনিক দার্শনিক ব্রাডলে, ঠিক আছে, এবং হেনরি বার্কসর কথাও কিন্তু পাওয়া যায়। এখানে দেখো তোমাদের যদি আমরা বলি যে অ্যাকচুয়ালি কমিশন কিন্তু এই সময় এই কোশ্চেনটাকে 4 নাম্বারটা সঠিক করে দিয়েছিলেন। 4 নাম্বার অ্যান্সারটা তারা কি করেছিলেন? সঠিক করে দিয়েছিলেন, যে 4 নাম্বারটাই সঠিক। কিন্তু আমি একটা জায়গায় কিন্তু এটা দেখেছি, কিন্তু এখানে তাহলে এ অ্যান্ড ডি, তাহলে কিন্তু 1 নাম্বারটা কিন্তু রাইট হয়ে যায়, এরকম কিন্তু কনফিউশন রয়েছে। কিন্তু যেহেতু মধ্যযুগীয় যদি মানে সেই হিসাবে যদি হেনরি বার্কস অনেকটা পরে, থমাস অ্যাকুইনাসের পরে, এ কিন্তু এটাকে রিজেক্ট করেছিলেন হেনরি বার্কস। তো কমিশনের ঊর্ধ্বে আমি নই, আমি হয়তো পড়তে গিয়ে সেটা ভুল বুঝতেই পারি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সম্ভবত এ মানে ব্রাডলে এবং বার্কস এই দুটোই হয়, কিন্তু কমিশন যেহেতু 4 নম্বরটা রাইট করেছেন, হ্যাঁ আমি পরে দেখেছি হেনরি বার্কস, তাহলে কিন্তু এটাই কিন্তু আমাদের ঠিক ধরেই এগোতে হবে। ঠিক আছে, কোনো কন্ট্রাডিকশনের মধ্যে কিন্তু আমরা যেতে রাজি নই। ঠিক আছে, এইবার আসি পরেরটায়। A real proper name is singular, placed only in subject positions of subject predicate. Propositions are stand into the object who holds this view. কে এই মতটাকে হোল্ড করেছিলেন? কি ছিল? वास्तविक व्यक्तियों के नाम एक वचन होता है, कर्ता विभेद जो योजना में केवल कर्ता के स्थान पर रखा जाता है और ये कर्म के लिए प्रयुक्त होता है। এটা কার মত? A proper name is real, name is singular, placed on this subject proposition to subject predicate propositions and stand for the object. এটা কার মত? বলছে এক তো আমরা মিলকে দেখি এটা বলতে, মিল, তাই না? জন স্টুয়ার্ট মিলকে দেখেছি আমরা। আবার এখানে যেহেতু অপশন আছে, তাহলে এক তো এটা হতে পারে আর না তো এটা হতে পারে। কিন্তু রাসেলও কিন্তু বলেছেন, তাহলে আমাদের সি হয়ে যাবে। যদি এই বিষয়ে যদি আমরা বলি যে একটি প্রকৃত নাম, যে রিয়েল প্রপার নেম সব সময় একটা সিঙ্গুলার বা নির্দিষ্ট অর্থই বহন করে, যেটা উদ্দেশ্য বিধেয় বচনের উদ্দেশ্য মানে সাবজেক্ট পজিশনে বসে এবং কোনো নির্দিষ্ট বস্তুকেই সে কিন্তু নির্দেশ করে। এটা কে বলেছিলেন? মিল এবং রাসেল। মিল এবং রাসেল, তাহলে আমাদের 3 নম্বর অ্যান্সারটা সঠিক। ঠিক আছে, এরপরে দেখো, অ্যাকর্ডিং টু হুম সিন্স অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাম্বিগুয়াস আইডিয়াল। অ্যাম্বিগুয়াস মানে দ্ব্যর্থক। অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ, অর্ডিনারি ল্যাঙ্গুয়েজের কথা আমরা কোথায় পেয়েছি? আমরা পেয়েছি বিশেষত সব থেকে বেশি সেন্স রেফারেন্স পড়তে গিয়ে, পরবর্তীতে উইটগেনস্টাইনকে পড়তে গিয়ে। অর আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ মানে সাধারণ ভাষা এবং আর্টিফিশিয়াল যে
ভাষা need to formulated by showing the relations between language and the reality. তাহলে ভাষা এবং তার বাস্তবতার সঙ্গে রিলেশনশিপস কে বলেছেন, কার মতে? তাহলে এখানে দেখো, এক তো মানে যতদূর জানা সেটা হচ্ছে রাসেল তো হবেই, ফ্রেগে ফ্রেগে হ্যাঁ, সেন্স অ্যান্ড রেফারেন্সে ফ্রেগেও বলেছেন, কিন্তু জেল অস্টিনের অ্যাক্ট স্পিচ অ্যাক্টে আলাদা বিষয়, রেলের ওখানে কিন্তু বলা হয়নি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ অ্যান্ড বি, দ্যাট ইজ দ্য রাইট, দ্যাট কম্বিনেশন ইজ বিলংস টু 4, এ অ্যান্ড বি। কারণ পাশ্চাত্য দর্শনের আদর্শ যে ভাষা তত্ত্বের প্রধান প্রবক্তাই কিন্তু কে ছিলেন? বার্ট্রান্ড রাসেল এবং ফ্রেগে। সাধারণ ভাষা অস্পষ্ট ত্রুটিহীন হওয়ার জন্যই তারা কি করেন, ভাষা এবং বাস্তবতার মধ্যেকার সঠিক সম্পর্কটি প্রদর্শনের জন্য একটি সুনির্দিষ্ট যে কৃত্রিম বা আদর্শ ভাষা তারা মনে করেছিলেন গঠন করা প্রয়োজন, তাই না? এরপরের কোশ্চেন দেখো, হুইচ অফ দিস ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল? অ্যারিস্টটলের মতানুসারে নিচের কোনটি সঠিক নয়? তাহলে ফর্ম অ্যান্ড ম্যাটার আর রিলেভেন্ট রিলেটিভস ইন টার্ম, একদম ঠিক। এটা ঠিক আছে, কিন্তু এখানে নট বলছে। ম্যাটার ইজ পোটেনশিয়ালিটি, ফর্ম ইজ অ্যাকচুয়ালিটি, এটাও ঠিক। ম্যাটারলেস ফর্মলেস ম্যাটার এক্সিস্ট, ফর্মলেস ম্যাটার কিন্তু এক্সিস্ট করতে পারে না, সে বলেছিলেন। আর ম্যাটারলেস ফর্ম ইজ রিয়েল, একদম ঠিক, ঠিক, কোনো সমস্যা নেই। কিন্তু এই 3 নম্বরটা এখানে হয়ে যাবে যে এই নটকে রেফার করে, তাহলে রাইট 3 নম্বর। আবার দেখো এখানে পরের যার একটা কোশ্চেন আছে, হুইচ ওয়ান অফ দিস ফলোইং ইজ কম্প্যাটিবল উইথ প্লেটোস ভিউস? প্লেটোর ভিউর সঙ্গে কোনটি সঙ্গতপূর্ণ সেটাকে বলতে বলছে। এখানে দেখো, আইডিয়াস আর নট রিয়েল বাট এক্সিস্টেন্ট, আইডিয়াস আর নট রিয়েল বলেনি প্লেটো, আইডিয়াস আর রিয়েল বাট এক্সিস্টেন্স, একদম ঠিক। যদি এটা যে আমরা যে টিক চিহ্ন দিয়েই দিচ্ছি, তা পরেরগুলি আর দেখারই দরকার নেই, কারণ এখানে অপশন আর গ্রুপের অপশন করা নেই। কারণ এদিকে এগুলি একদম আমাদের বেসিক কনসেপ্ট, আমাদের কোর পেপারের মধ্যে পড়ে। আমরা যদি মনে করো কোর পেপারকে যদি মনে করো ইন্ডিয়ান এবং ওয়েস্টার্নকে আমরা যদি টোটালি একদম কমপ্লিট করতে পারি, এখান থেকে আমরা কিন্তু 40-50 প্রায় 50-55টা কোশ্চেন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। তাহলে 50-120 নাম্বার অ্যান্সার তো এখানেই আছে রে, 120 নাম্বার। আর বাদ বাকি তুমি যদি পড়ো তাহলে তোমার এক্সটেন্ডেড হচ্ছে, ঠিক আছে? স্ট্র্যাটেজি কিন্তু এরকমও নিতে হবে। এরপরে রয়েছে, অ্যাকর্ডিং টু মোহাম্মদ ইকবাল, হুইচ অফ দিস ফলোইং আর ট্রু হিউম্যানস? মোহাম্মদ ইকবালের মতে বলছে ট্রু হিউম্যানস এখান থেকে কোনটা? হিউম্যানস আর ইনিশিয়েটেড ফ্রম এ ইউনিভার্সাল সুপার ইগো। তাহলে কমিশন যেটাকে রাইট করেছিল সেটা যদি আমরা বলি সেটা হচ্ছে ইজ ট্রু, তাহলে কমিশন বলছে যে এক তো হচ্ছে এখানে সি কে বলছে হিউম্যান আর ডিভিনিটি ক্রিয়েটেড, আর আরেকটা বলছে হিউম্যান আর হ্যাভ ইভলভড ফ্রম ম্যাটার। কিন্তু এখানে আমার এটার মধ্যে একটু কনফিউশন রয়েছে, যদিও আমি জাস্টিফিকেশন দিব। আমার মনে হচ্ছে এই একটা যে হিউম্যানস আর ইনস্ট্যান্সিয়েটেড ফর্ম ইউনিভার্সাল সুপার ইগো, এবং আর একটা যদি আমি বলি সেটা কিন্তু হবে কি, এই যে হিউম্যান হ্যাভ ইভলভড ফ্রম স্পিরিট, ঠিক আছে? তাহলে এই দুটো কিন্তু আমাদের কি, এই দুটো যদি ব্যাখ্যা যদি আমি দিই, দার্শনিক মোহাম্মদ ইকবালের যে আত্মদর্শনকে আমরা যেটাকে খুদি বলি, খুদি KHUDI,
সেই তত্ত্ব অনুসারে যদি বলি, একটি সার্বজনীন পরম অহং, ইউনিভার্সাল সুপার ইগো বা পরম সত্তা থেকে উদ্ভূত, তা সেক্ষেত্রে এ সঠিক। এবং আরেকটা যদি আমরা বলি যে মানুষের বিকাশ ঘটেছে আত্মা বা আধ্যাত্মিক শক্তি, স্পিরিট থেকে, তাহলে তিনি মানুষের যান্ত্রিক বা কেবল জড়বাদী বিবর্তন কি অস্বীকার করেছিলেন। তাহলে এদিক থেকে তো আমাদের 4 নম্বরটা সঠিক হয়। কিন্তু যেহেতু এটা করেছে দ্য অ্যাকর্ডিং টু মোহাম্মদ ইকবাল হুইচ অফ দিস ফলোইং আর ট্রু বলছে, তাহলে আমাদের এটাকে মেনে নিতে হবে। কিন্তু যদি ব্যাখ্যা একটু দেখা যায়, খুদিকে, KHUDI, এটাকে তোমরা যদি জানতে চাও আমি তাহলে ক্লাস নিয়ে আসতে পারি। আবার তোমরা যদি পড়ে দেখতে চাও তাহলে তোমরা পড়েও দেখতে পারো। সেই হিসেবে কিন্তু এইটা কিন্তু সঠিক হয়ে যায়। তো এখানেও একটা কনফিউশন রয়েছে এই কোশ্চেনটার মধ্যে। আমি নিজেকে পণ্ডিত কিন্তু ভাবছি না, আমি জাস্ট তোমাদেরকে বা নিজেকে অ্যাকচুয়ালি স্যাটিসফাইড করার চেষ্টা করছি যে আসলে তো এরকম হওয়ার কথা, কিন্তু এরকম হলো কেন। ঠিক আছে, হুইচ অফ দিস ফলোইং থিঙ্কার্স মেইনটেইনস দ্যাট ফ্রিডম লাইজ ইন পিওর অবজারवेशन। लाइज द निम्नलिखित में से विचारकों में से किसका मानना है कि स्वतंत्रता शुद्ध प्रेक्षण में निहित होता है। मेंटेन द फ्रीडम लाइज इन प्योर ऑब्जर्वेशन, মানে আমাদের একদম আলটিমেট যে অবজারভেশন রয়েছে, পর্যবেক্ষণ রয়েছে, সেখানে তা কে এটাকে মনে করেন? এটাকে মনে করেন অ্যাকচুয়ালি কৃষ্ণমূর্তি, জিড্ডু কৃষ্ণমূর্তি। কারণ ভারতীয় দার্শনিক, ইনি কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফির মধ্যে রয়েছেন, তার মতে অ্যাকচুয়ালি যদি আমরা বলি, তার মতে কোনো প্রকার পূর্ব ধারণা, উদ্দেশ্য বা পক্ষপাত ছাড়া কেবল কোনো কিছুকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই হলো প্রকৃত মুক্তি। তার যে দর্শন, এই যে দর্শনকে চয়েসফুল অ্যাওয়ারনেস বা নিষ্কাম সচেতনতাও বলা হয়, যা মনকে অতীত সংস্কার থেকে মুক্ত করে। তাহলে এখানে আমাদের আর কিন্তু দ্বিতীয় কিন্তু কোনো বুদ্ধি নেই এই কথাটিকে আর জাস্টিফাইড করার মতন। ঠিক আছে, আমাদের এই কি বলে জিড্ডু কৃষ্ণমূর্তির কিন্তু এর কাছে যেতে হচ্ছে, কারণ উনি বলেছিলেন, আর কিছু করার নেই। জেল অস্টিন মেক্স এ ডিস্টিংশন বিটুইন হুইচ অফ দিস ফলোইং স্পিচ অ্যাক্ট, যে মেক্স ডিস্টিংশন বিটুইন, পার্থক্য করেছেন হুইচ অফ দিস ফলোইং স্পিচ অ্যাক্টের মধ্যে। একটা হচ্ছে প্রোটোকুশনারি, আর একটা লোকুশনারি, একটা ইলোকুশনারি, আর মিসলোকুশনারি, আর পারলোকুশনারি, আর প্রোটোকুশনারি। তাহলে কোন দুটি বলছে কাদের মধ্যে? তাহলে তিনি করেছিলেন কি, তিনি অ্যাকচুয়ালি জার্মানিক ভাষা দার্শনিক অস্টিন, তার বিখ্যাত থিওরি ছিল স্পিচ অ্যাক্ট থিওরি। এখানে তিনি 3টি প্রধান ভাগে ভাগ করেছিলেন। একটা ছিল লোকুশনারি অ্যাক্ট, যেটা তোমরা বির মধ্যে দেখতে পাচ্ছ, লোকুশনারি অ্যাক্ট, কারণ কোনো অর্থপূর্ণ বাক্য উচ্চারণ করা। তারপরে রয়েছে সি নাম্বার, রয়েছে ইলোকুশনারি, যেটাকে কোনো কিছু বলার মাধ্যমে কোনো কাজ করা, যেমন মনে করো অনুরোধ করা বা আদেশ করা, এরকম হতে পারে। আর একটা রয়েছে পারলোকুশনারি, যেটা শ্রোতার ওপর কথার প্রভাব, যে শুনছে, যে লিসনার, তার উপর যে প্রভাব পড়বে বক্তার, সেটা। এইগুলির মধ্যে কিন্তু তিনি কি করেছেন, ডিস্টিংশন করেছেন। তাহলে আমাদের বি সি অ্যান্ড ই কোথায় আছে দেখতে হবে। বি সি অ্যান্ড ই, এটা কোথায় আছে? বি সি অ্যান্ড ই। তাহলে আমাদের 2 নম্বর অ্যান্সারটা সঠিক অ্যান্সার।
ঠিক আছে। এরপরে রয়েছে দ্য ফিল্ড ইজ অ্যাপ্লাইড এথিক্স কনসার্নিং দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য ইন্টারেস্ট অফ শেক হোল্ড অ্যান্ড দ্য ইন্টারেস্ট অফ স্টক হোল্ডার মোস্ট অ্যাপ্রিসিয়েট দ্য পার্টিজ টু। এটা কিসের মধ্যে যুক্ত থাকে? একটা হচ্ছে স্টেক হোল্ডার অ্যান্ড একটা হচ্ছে স্টক হোল্ডার ইন্টারেস্ট। দেখো ভারত আমাদের দর্শনের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখো বিজনেস এথিক্স, বায়ো এথিক্স, মিডিয়া এথিক্স, এথিক্স, এই যে বিজনেস এথিক্স, কারণ এখানে এই বিজনেসের মধ্যেই থাকবে স্টক হোল্ডার, বিজনেসের মধ্যে থাকবে স্টেক হোল্ডার, সেখানে থাকবে ইন্টারেস্ট। হ্যাঁ, এই বিষয়গুলি কিন্তু সেখানে যুক্ত থাকবে। এটা একটা কি অ্যাপ্লাইড এথিক্সের মধ্যে আমাদের যুক্ত। এই যে স্টক হোল্ডার যারা ব্যবসায় পুঁজি বিনিয়োগ করেন, আবার স্টক হোল্ডার যাদের বলা হয়, স্টক হোল্ডার একটা স্টেক হোল্ডার তা যারা গ্রাহক, কর্মচারী বা সমাজ মানে সেখানে থাকেন, এবং এই স্বার্থের দ্বন্দ্ব এবং নৈতিকতা নিয়ে আলোচনা কোথায় করা হয়? আমাদের ব্যবসায়ী নীতিবিদ্যায় করা হয়, এবং এটি মূলত কর্পোরেটের যে সামাজিক দায়বদ্ধতা নিয়ে কিন্তু কাজ করে। মনে থাকবে। এরপরে আমাদের রয়েছে Taylor makes a distinction between which of these following? Carlos Taylor বা চার্লস টেইলর বলা যেতে গেলে চার্লস টেইলর বলছে পলিটিক্স অফ ডিগনিটি, পলিটিক্স অফ ডিফারেন্স, পলিটিক্স অফ জেন্ডার, পলিটিক্স অফ এন্টাইটেলমেন্ট আর পলিটিক্স অফ ডিস্ট্রিবিউশন। তো এই চার্লস টেইলর পলিটিক্স অফ ডিগনিটির কথা কিন্তু বলেছেন। পলিটিক্স অফ ডিগনিটি, পলিটিক্স অফ ডিফারেন্স। এখানে দেখো ইনি একজন রাষ্ট্রবিজ্ঞানী চার্লস টেইলর। তার একটা বিখ্যাত বই রয়েছে দ্য পলিটিক্স অফ রিকগনিশন। এটা মোটামুটি কত পলিটিক্স অফ রিকগনিশন, এটা 1992-তে সম্ভবত, এক সাল এদিক ওদিক একটা হতে পারে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, চার্লস টেইলর করেছিলেন। এবং যে বহু সংস্কৃতবাদীদের মতে মানে মাল্টিকালচারাল যে প্রেক্ষিতে দুটি প্রধান রাজনৈতিক ধারণার মধ্যে পার্থক্য কিন্তু তিনি দেখিয়েছিলেন। তাহলে এই যে মাল্টিকালচারাল যে প্রেক্ষিতে দুটি প্রধান রাজনৈতিক ধারণার মধ্যে পার্থক্য তিনি দেখেছিলেন, একটা পলিটিক্স অফ ডিগনিটি আর একটা পলিটিক্স অফ ডিফারেন্স, এই দুটির মধ্যে তিনি কিন্তু পার্থক্য দেখিয়েছিলেন। তো তারপরে রয়েছে the ethical claims of business ethics is the deceptive advertisement wrong because deceiving other of disrespectful to them and use them as mere means pertains to। কে বলেছিলেন এটা? এই যে লেখা, মনে করো যে কান্টের অ্যাকচুয়ালি কর্তব্যবাদী যে নীতিবিদ্যা, সেখানেই আমরা এই বিষয়কে কিন্তু দেখতে পাই, কান্টের বিষয়। তাহলে কান্টের অন্টোলজিক্যাল ইথিক্স, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1 নম্বর অ্যান্সারটা সঠিক। এরপরে দেখো দ্য কোশ্চেন্স রিগার্ডিং হোয়াট মাইট কনসিস্ট ক্রাইটেরিয়া নেসেসিটি অফ দ্য personalhood to most central with reference to। এই যে পার্সনহুড মানে ব্যক্তিরপন মানে ব্যক্তিগত যে বিষয়টা, পার্সনহুড ব্যক্তির ইসের উপরে যে সেন্ট্রাল অফ দিস রেফারেন্স টু, এটা কোন ক্ষেত্রে হয়? এটা কিন্তু আমরা বিষয়টা দেখি যে বায়ো এথিক্সের ক্ষেত্রে আমরা ব্যক্তি সত্তা যেটা পার্সনহুড বলা হয়েছে, মানদণ্ডকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে এটা আমরা বিশেষত অ্যাবর্শনের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করি। তাহলে আমাদের এখানে 1 নাম্বারটা কিন্তু এক্ষেত্রে সঠিক।
আমি একটু মোটামুটি একটু হিসেব বলে দিচ্ছি, কারণ টাইম অনেকটাই বেশি হয়ে যায় যদি খুব একটা ব্যাখ্যা করা হয়। তোমরা বলো যে যদি মনে করো তোমাদের ব্যাখ্যা দিয়ে যদি করতে হয়, যে ব্যাখ্যা দিয়েই জানবো আমরা, স্যার ব্যাখ্যা দিয়েই করান বা দাদা ব্যাখ্যা দিয়েই করান, আমি ব্যাখ্যার মতো করে করব। আমি কিন্তু এটা একটু রিপিটেডলি তাড়াতাড়ি করে দিচ্ছি, কারণ তাছাড়া অনেক টাইম লেগে যাচ্ছে। Which of the technology, notion of technology is only a instrument, the good or bad use of which depend in user, and technology is not good or bad in itself, is known as, এটাকে আমরা কিভাবে জানি? এটাকে আমরা জানি তোমার হচ্ছে ন্যাচারালিটি থিসিসের মাধ্যমে। কারণ প্রযুক্তিগত নীতিবিদ্যায় বা এটাকে যদি আমরা বলি ন্যাচারালিটি থিসিস, তার প্রযুক্তির দিক থেকে ভালো বা মন্দ নয়, এটি কেবল একটি নিরপেক্ষ হাতিয়ার বা মাধ্যম। এর নৈতিক মূল্য সম্পূর্ণভাবে নির্ভর করে ব্যবহারকারী কিভাবে এবং কি উদ্দেশ্যে এটিকে ব্যবহার করছেন তার উপর। কিন্তু বোঝা গেল, তাহলে এখানে 3 নাম্বারটা কিন্তু সঠিক। এরকম কিন্তু ব্যাখ্যা করে কিন্তু করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু টাইম অনেকটা বেশি লাগবে। ম্যাচ দ্য লিস্ট। তাহলে বেদ কিসের সঙ্গে যুক্ত? বেদ ফায়ার বার্নস, না, ফায়ার বার্নস বিকমস অফ ঋত। তাহলে ঋত ইজ দ্য কসমিক অর্ডার, তা বেদের সঙ্গে যুক্ত। তাহলে এ নাম্বারটা আগে সবার প্রথমে দেখবো আমরা, 2-1 আছে, দেখো এটা। তাহলে 2 নাম্বারটা সঠিক, আমাদের আর মিলানোরই দরকার নেই, একটা মেলাতে পারলাম মানে আর কিছু মেলানোর দরকার নেই। চার্বাক দ্য ফায়ার বোনস অফ দি, এই যে তাহলে 1 নাম্বারটা বি নাম্বার হবে। তা দেখো এখানেও মিলে গেল, তাহলে আমাদের আর মেলাতে আমি কিন্তু যাবো না, তোমাদের এটা কিন্তু মিলিয়ে নিও, ঠিক আছে? এখানে দেখো আমরা সবার প্রথমে চেষ্টা করব এগুলি মেলানোর। সব থেকে প্রথম বুদ্ধি হচ্ছে কোথায় একটা অপশন আছে বা দুটো অপশন আছে সেটাকে আগে খুঁজে বের করা। যেমন কেউ যদি আগে 4 নম্বর অপশনটাকে মিলিয়ে বসে, তো 4 নম্বর তো সবই জানে যে সবাই 4 নম্বরটা 4 নম্বর, মানে ভেদাভেদবাদ নিম্বার্ক, এটা যদি কেউ মিলায় তাও তোমাকে মিলাতে হবে, তোমাকে একটা সিঙ্গেল মিলাতে। যেমন মনে করো এখানে একটা সিঙ্গেল আছে, যদি এটাকে যদি মিলাতে হয় তাহলে এইরকম তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা দেখি জ্ঞাতত্ববাদ, এখানে এ নাম্বারটা কি, এটা দিয়ে যদি আমরা করি, দেখো এ অপশন মানে কি কি হতে পারে। এটা একটা প্রভাকর, আমরা জানি এটাকে কুমারিলরা বলেছিলেন। তাহলে এ নাম্বারটা 2 নাম্বার, তবু তাহলে এটা একটা আমাদের দেখতে হচ্ছে। এইবার তাহলে আর একটা অপশন যদি বিটাকে যদি আমরা মেলাতে পারি, তাহলে ত্রিপুটি প্রত্যক্ষবাদ, তাহলে এটা কে বলেছিলেন? এটা তো প্রভাকররা বলেছিলেন, আমরা সবাই জানি। তাহলে এটা দেখো মিলে গেল, এটা কাটা, তাহলে আমাদের কাছে 1 নাম্বারটা উত্তর সঠিক হয়ে গেল। আর বেশি এক্সট্রা মেলানোর কোনো দরকারই নেই। এরপরে ম্যাচ দ্য লিস্ট আরো রয়েছে। লক আমরা যদি মেলাতে যাই, যে লককে সবার প্রথমে আমরা মেলাবো, লক কোনটা বলছেন? the state of nature was one of the which there is no enforceable criteria of right and wrong. এই কথাটা বলেছিলেন, এটা বলেছিলেন এখানে কে কে আছে? রবস, লক, রুশো, জন। তা যদি আমরা এটাকে যদি দেখতে যাই, তাহলে সবার প্রথমটা বলেছিলেন, সবার প্রথম যদি হয় যে এ নাম্বারটা কে বলছে, এ নাম্বারটা কিন্তু হবস। তাহলে 3 নাম্বার, তাহলে এটার সঙ্গে দেখো 3 নাম্বার করার সঙ্গে সঙ্গে দুটো কাটা, তাহলে এখানে 2 নাম্বারটা বাঁচা থাকলে আর 4। তাহলে আমরা আর একটাকে যদি মেলাতে পারি, যে এটা কে বলছে, ঠিক আছে? The state of nature was the which of this right the little property is the generally recognized by under natural law. এটা তো 1 নাম্বারটা রাইট হবে, কারণ লক এই কথাটা বলছেন। তাহলে বি নাম্বারটা ঠিক। তা দেখো 4 নাম্বারটা কিন্তু আমাদের কাছে সঠিক অ্যান্সার। বোঝা গেল? চলো এরপরে আবার ম্যাচ দ্য লিস্ট। ভেদ দীক্ষারা, তাহলে এইটা দেখো ভেদ দীক্ষার কেবল কারটা হবে, এখানে কিন্তু দেখো বেদ দীক্ষার হবে হচ্ছে শঙ্কর।
তা শঙ্করের হিসেবে যদি এটা 2 নাম্বার হয় তাহলে 2 নাম্বার একটাই আছে, এটা রাইট। তোমরা এরপরে এটা একটু মানে স্টপ করে মিলিয়ে নেবে, ঝামেলা শেষ। আর কিছু দেখার দরকার নেই এখানে, এগুলি মেলানো খুবই সোজা, এগুলি একটা দুটো জানা থাকলেও হয়ে যায়। এখানে শঙ্কর মানে শঙ্কর অদ্বৈতবাদী দার্শনিক শঙ্কর, শঙ্করের মতে কি জ্ঞানম কর্ম সমুচ্চয়বাদ। তাহলে এটা কি হবে, এখানে দেখো এ নাম্বারটা যদি আমরা করি জ্ঞান অ্যান্ড জ্ঞান অ্যালোন, একদম শঙ্কর রাইট। তাহলে 2 নাম্বার, এখানেও দেখো 2 নাম্বার একটাই আছে, তাহলে এটা সঠিক হয়ে গেল। তাহলে আর মেলানো এখানেও দরকার নেই। এরপরে দেখো এখানে আছে ম্যাচ লজিক, আপনার সাবজেক্টিভ আইডিয়ালিজম। সাবজেক্টিভ আইডিয়ালিজমকে কি বার্কলে, তাহলে এটা, তাহলে এখানে 2 নাম্বার আছে। তাহলে দেখো এখানেও দেখো এ নাম্বারটা মেলানোর সঙ্গে সঙ্গে সব মিলে যাচ্ছে। যদি না মিলে আমরা পরেরগুলো আস্তে আস্তে মেলাবো, যদি তুমি না জানো স্কিপ করে পরেরটাই চলে যাবে, মানে রিয়ালিজমে চলে যাবে, অবজেক্টিভ আইডিয়ালিজমে চলে যাবে, এইসব জায়গায় চলে যাবে, দেখবে মিলবেই। আর এটা বিষয় তো সবাই ঠিক হয় এগুলি। এখানে দেখো ম্যাচ দ্য লিস্ট, লিউসিপাস অ্যান্ড ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস, হ্যাঁ। তাহলে এ নাম্বারটা কোথায় দেখো, দ্য সিটি অফ দ্য গোল্ড। সিটি অফ দ্য গোল্ড কার সঙ্গে যুক্ত জানো? সিটি অফ দ্য গোল্ড হচ্ছে এই অগাস্টাইনের সঙ্গে যুক্ত। তাহলে এবার বি নাম্বারটা 1 নাম্বার কোথায় আছে, এই যে আছে, তাহলে এটাও 2 নাম্বার রাইট। উল্টো দিক থেকে মিলিয়ে দিচ্ছে, হ্যাঁ। তাহলে এটাও 2 নাম্বার রাইট, তোমরা একটু মিলিয়ে নেবে এগুলি, তাহলে ঠিক আছে। আর আমি এগুলোকে এক্সট্রা যাচ্ছি না এগুলোতে। এরপরে দেখো ম্যাচ দ্য লিস্ট। ট্যাগোর, ট্যাগোর কি বলছেন? ট্যাগোর কি বলছেন বলো? ট্যাগোর এখানে দেখি ওয়ান অফ দ্য মোস্ট লাইক মাস্টার অ্যান্ড নট লাইক স্ল্যাব। তাহলে ওয়ান মাস্ট ওয়ার্ক লাইক মাস্টার অ্যান্ড নট লাইক স্ল্যাব, এটা কে বলছেন? এটা বলছেন হচ্ছে বিবেকানন্দ বলছিলেন। আচ্ছা বিবেকানন্দ, এই দেখো বিবেকানন্দ। তাহলে এখানে যখনই বিবেকানন্দ যদি সি নাম্বার যে বিবেকানন্দ হয় তার দুটো রাইট, তাহলে এই দুটো কিন্তু অটোমেটিকলি কাটা। তাহলে আমার আরো একটা মিলাতে হচ্ছে। তারপরে দেখি হোয়াট ইজ স্পোকেন মাস্ট ইন ফার্স্ট ইনস্ট্যান্স বিলিভড, এটা কে বলছে? এটা কে বলছে তো ঠিক আমার জানা নেই, বুঝছো। এটা আমি এরকম করে মিলিয়ে দিচ্ছি, আমি এটাকে দেখিনি এগুলি, কারণ জানি এগুলি আমি এমনি হয়তো পেয়ে যাবো, এটাকে দেখিনি। দ্য ওয়ার্ল্ড ফর মি ইজ বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিভার্সাল। এই যে 3 নাম্বারটা কে বলছেন? 3 নাম্বারটা কিন্তু ট্যাগোর বলেছিলেন, বুঝতে পারলে? দ্য ওয়ার্ল্ড ফর মি ইজ বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিভার্সাল। তাহলে 3 নাম্বার তো মিলে গেল এখানে। তাহলে দেখো তার মানে 2 নাম্বারটা সঠিক, একদম 2 নাম্বারটা রাইট আনসার। তারপরে আছে কোশ্চেন লজিক থেকে, বলছে পি ইকুইভ্যালেন্ট কিউ, এটাকে আমি কি করতে পারি? পি ইকুইভ্যালেন্ট কিউ কে আমরা করতে পারি যে সরি পি ডট নট কিউ, এটা আমরা করতে পারি তো, তাই না? না, এটা তো করতে পারি না, এটা তো হবে না, কারণ ইকুইভ্যালেন্ট সূত্র এটা। আমরা করতে পারি পি ইকুইভ্যালেন্ট কিউ, তাহলে পি ডট কিউ এরকম ভেল দিয়ে আমরা যুক্ত করতে পারি নট পি ডট নট কিউ, এরকম করতে পারি। তাহলে এখানে একটা ডিমর্গান টাইপের, এখানে তাহলে এটা দেখো 3 নাম্বার অ্যান্সারটা সঠিক। তাহলে এই 3 নাম্বার, তাহলে এটার সঙ্গে এটা 3 নাম্বার, তাহলে এ নাম্বারে দেখো এটা একটা 3 নাম্বার, এটা একটা 3 নাম্বার, তাহলে এই দুটো। তাহলে আর একটা যদি আমি করতে পারি বি নাম্বারটা, তাহলে বি নাম্বারটা তাই নট পি ইমপ্লাইজ কিউ বোথ, তাহলে এটা কি হবে? এটাকে যদি আমরা করি তাহলে এটাকে ডাইরেক্ট আমরা করতে পারবো কি, তাহলে বি নাম্বারটা তো, তাহলে আমরা তাহলে নট পি ডট এটা করতে পারি, ভেতরে নিয়ে যেতে পারি। হ্যাঁ কি আছে এটা,
কিউ, সরি পি ডট নট কিউ, এরকম করতে পারি। তাহলে 4 নম্বর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না, বি নাম্বারটা 4 নম্বর সঙ্গে হয়ে যাচ্ছে। তো পি ডট কিউ, তাহলে এটাকে আমরা এটার সঙ্গে যুক্ত করে দিতে পারি, আর এটাকে আমরা ডিস্ট্রিবিউশন করে দিতে পারি, হবে না, এরম এরম করে দিতে পারি এটাকে, তাই তো হয়ে যাবে। হ্যাঁ ঠিকই আছে, তাহলে এই তো 4 নম্বরটা সঠিক হয়ে যাচ্ছে, তো একদম সঠিক 4 নম্বর। এরপরে কোশ্চেন আসছে ম্যাথমেটিক্স বিবেকানন্দ। বিবেকানন্দ কি বলছেন? বিবেকানন্দ অ্যাকচুয়ালি এখানে দেখো, ক্রিয়েশনস ইজ দ্য লীলা, লীলা অফ দ্য ক্রিয়েটর। তাই লীলার কথা কে বলছেন? লীলার কথা বলছিলেন তোমার ট্যাগোর। ট্যাগোর একটাই আছে, সি হচ্ছে 1 নাম্বার, তাহলে 3 নাম্বারটা সঠিক, আর দেখার দরকার নেই। ঠিক আছে, এগুলি দেখে তোমরা মিলিয়ে নেবে। হ্যাঁ, এখানে বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং কারেক্ট সিকোয়েন্স অফ দ্য যোগা সমাধি। যোগ সমাধিতে 3টি মানে যে পরপর যে সমাধির কথা বলা হয়েছে, প্রথম বিতর্ক বা সবিচার, স্থূল বস্তু, তারপর সূক্ষ্ম বিচার, আর তারপরে আনন্দ অনুভূতির কথা বলা হয়েছে, এবং সব শেষে বলা হয়েছে আত্মজ্ঞানের কথা। তাহলে আমাদের সিকোয়েন্স কেমন হবে? সবার প্রথমে সি 1 নাম্বার, তারপরে হবে হচ্ছে আমাদের ডি 2 নাম্বার, তারপর হচ্ছে এ নাম্বারটা 3 নাম্বার, আর সস্মিত এটা হবে একদম আত্মজ্ঞান সব শেষে, তাই না, 4 নাম্বার। তাহলে এই অর্ডারে থাকবে, তাই সি ডি এ বি, সি ডি এ, 3 নাম্বার দেখো মিলে গেছে। তোমরা জানো তো এই কটা এরকম করে রাখা হয়েছিল সিকোয়েন্সে, ঠিক আছে, জানার তো কথা। অ্যারেঞ্জ দ্য কারেক্ট সিকোয়েন্স, আবার নাম রূপ স্বাধ্যায় বিজ্ঞান অ্যান্ড বেদান্ত অ্যান্ড স্পার্স, এক্ষেত্রেও সবার প্রথম ক্রমানুসারে যেমন করা হয়েছে বিজ্ঞান, তা সি, তারপরে করা হয়েছে নামরূপ, নামরূপে তোমার এ নাম্বার, দেখো এ নাম্বার মিলে গেল, তা সি এ আর দেখার দরকার নেই, বাদ এটি রাইট। তা দুটো তো আমি আলাদা করে দিলাম, ঠিক আছে, হয়ে গেল, আর দেখার দরকার নেই। এটাকেও কারেক্ট সিকোয়েন্সের মধ্যে বলছে, সিকোয়েন্স রেফার্স টু যোগা সিস্টেম, নিয়ম, প্রাণায়াম, ইয়ম, আসন, এটা, তাহলে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি, এরকম বলা হয়েছিল। তাহলে নিয়ম দিয়ে শুরু, তাহলে সি ও সি প্রত্যেকটাই আছে সি, তারপরে একটা রাখা ছিল, তারপরে ছিল হচ্ছে ই, ইয়ম, নিয়ম, তাই না, এ, তাহলে এই দুটো এবার কাটা, তাহলে নিয়ম, তারপরে ছিল আসন, তাই না, আসন ছিল না, তারপরে আসন, আসন কত, আসন ডি, তার 3 নাম্বার রাইট হয়ে গেল, 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার বলছে কারেক্ট সিকোয়েন্স অ্যাকর্ডিং টু জৈনিজম, স্বাদ অস্তি, স্বাদ নাস্তি, স্বাদ নাস্তি চ, এগুলি করা হয়েছে। তাহলে এই যে স্বাদ অস্তি সবার প্রথমে ছিল স্বাদ অস্তি, তাহলে ই নাম্বারটা সবার প্রথমে, তাহলে ই নাম্বার, ওরে বাবা, এই যাও 3টা একসাথে দেওয়া হয়েছে, তাহলে স্বাদ অস্তি, তারপরে কি আছে, তারপরে স্বাদ নাস্তি ছিল, তাহলে এ নাম্বার, ও এই যাও এ আছে, আচ্ছা, তাহলে এটা কাটা, এবার এটা কাটা, তারপরে স্বাদ, তারপরে ছিল স্বাদ অব্যক্তম, বি নাম্বার, বি নাম্বার, ঠিক আছে, ও বা অনেক দূর পর্যন্ত আছে, কারণ এটা কমন একটা বিষয় কোর পেপারের মধ্যে। এইবার তুমি যেটা মিলাবে, একটা মিলালেই হয়ে গেল। তারপরে আমাদের ছিল স্বাদ অস্তি চ অব্যক্তম, স্বাদ নাস্তি, সরি, স্বাদ অস্তি, স্বাদ নাস্তি, স্বাদ অস্তি, অস্তি চ, স্বাদ নাস্তি চ, স্বাদ অব্যক্তম, তারপরে তোমার আরেকটা ছিল স্বাদ, সবার লাস্ট যেটা, তাহলে স্বাদ অব্যক্তম, এই যে স্বাদ অব্যক্তম, তার সি নাম্বার, তাহলে এখানে 3 নাম্বারটা রাইট, আর সবার লাস্টে ছিল স্বাদ অস্তি চ অব্যক্তম চ, তাই না, চলো এখানে অ্যারেঞ্জ করতে বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং
শ্রী অরবিন্দ ইন দ্য ইভলিউশন প্রসেস, যে হাইটনিং, ওয়েডনিং অ্যান্ড ইন্টিগ্রেশন। তাহলে আমরা যতদূর জানি তার কেমন হবে, সবার প্রথমে কেমন থাকবে, সবার প্রথমে থাকবে হচ্ছে ওয়েডনিং, তাই না, এটা থাকবে। তারপরে কি থাকবে, তারপর হাইটনিং থাকবে, আর তারপরে এই দুটোর পরে ইন্টাগ্রেশন এরকম থাকবে। তাহলে BAC, BAC এটা আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? একদম 4 নাম্বারটা সঠিক। এরপরে দেখো এখানে রয়েছে হুইচ অফ দিস ফলোইং এক্সপ্রেস কাউন্ট সিকোয়েন্স অফ দিস রেফারেন্স অফ বুদ্ধিজম, বুদ্ধিজম অনুযায়ী কাউন্ট করো। তাহলে অনিমিত সমাধি, এটা সমাধির উপরে কাজ করে বলা হয়েছে। কি বলা হয়েছে? বলা হয়েছে একটা হচ্ছে শূন্যতার সমাধি, বৌদ্ধ দর্শনে যেটাকে সাধনার মানে ত্রিবিমুখ বলা হয়, সেটা কি শূন্যতা সমাধি, অনিমিত্ত সমাধি এবং অপ্রণিহিত সমাধি, এই তিনটিকে বলা হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু সি নাম্বারটা একদম সঠিক অ্যান্সার। এর বাইরে আর অন্য কোনো অ্যান্সারকে আমাদের কিন্তু হওয়ার কথা নয়, এই একটা বিষয়। বোঝা গেল? চলো তাহলে আমাদের অ্যান্সার কি হবে? সরি, সি নাম্বারটা তো, তা সি কোথায় আছে? সি আছে হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে আমাদের একটা রয়েছে, দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেজ অফ অ্যাকুয়ারিং মোক্ষ অ্যাজ দ্য দ্বৈত বেদান্ত ইন দ্য কারেক্ট সিকুয়েন্স। সুপ্রিয়, সুরপ্রিয়, আর একটা সমপ্রিয় অ্যান্ড শালক। ওখানে বলা হয়েছে অ্যাকচুয়ালি যে দ্বৈত বেদান্ত দর্শন অনুসারে অ্যাকচুয়ালি যে মোক্ষকে যদি আমরা ভাগ করি 4টি ক্রমানুসারে স্তর পাই, সেগুলি কি কি? শালকা, যেটাকে যদি বলা হয় যে ভগবানের লোকে বাস, সামীপ্য, যেটাকে বলা হয়েছে ঈশ্বরের সান্নিধ্য লাভ বা ব্রহ্মের সান্নিধ্য লাভ, সারূপ্য বা ভগবানের সাদৃশ্য রূপ লাভ, এবং সাজুস্য একটা বলা হয়েছে ভগবানের সাথে আনন্দ ভাগ করা। এটা দেখো আমরা কোথায় দেখি, আমরা এটা কিন্তু এই যে এই জায়গাটা আমরা দেখে ফেলি। তাহলে আমাদের কাছে 2 নাম্বার অ্যান্সারটা কিন্তু সঠিক হবে, বি নাম্বারটা। ঠিক আছে, আর অন্য কিছু বলার ব্যাপার নেই। এরপরে দেখো এখানে রয়েছে ইন দ্য প্র্যাকটিক্যাল টিচিং অফ উপনিষদ হুইচ ইজ দ্য কারেক্ট সিকুয়েন্স অফ 3 অর্ডার অফ নোয়িং। কি কি? নমন, শ্রবণ আর নিধিধ্যাসন। তাহলে উপনিষদের ব্যবহারিক শিক্ষা অনুসারে যদি আমরা বলি, ব্রহ্মজ্ঞান লাভের 3টি পর্যায় রয়েছে। সেই 3টি পর্যায়, সেই 3টি পর্যায় সম্পর্কে ক্রম অনুযায়ী যদি রাখা হয়, প্রথম হচ্ছে শ্রবণ, মানে গুরু যা বলবেন তার উদ্দেশ্যকে শোনা। তারপর রয়েছে মনন, যুক্তি সহকারে তার চিন্তা ভাবনা করা, এবং আরেকটা রয়েছে নিধিধ্যাসন। নিধিধ্যাসন হচ্ছে গভীর ধ্যান। তাহলে এই 3টি পর্যায় আমাদের রয়েছে। তাহলে সবার প্রথমে হচ্ছে শ্রবণ, তাহলে এই যে শ্রবণ দেখো এখানে রয়েছে, তারপর মনন, তারপর নিধিধ্যাসন, তার বি রাইট। তাহলে এখানে বি যেখানে আছে তার 2 নাম্বার, এটাই রাইট হবে। এরপরে রয়েছে, দেখো এরপরে রয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোইং সিকুয়েন্স অফ ইগনোরেন্স অফ দিস অরবিন্দ। কারেক্ট সিকুয়েন্সে রাখতে বলছি ইগনোরেন্সের। তাহলে আমরা দেখি যে কারেন্ট সিকুয়েন্সে অ্যাকচুয়ালি উনি কি বলছিলেন। উনি বলছিলেন যে 7 ফোল্ড অফ ইগনোরেন্সের মধ্যে প্রথম 4টি ক্রম কি? একটা হচ্ছে মূল অজ্ঞতা, অরিজিনাল ইগনোরেন্স, তার মহাজাগতিক অজ্ঞতা, তাহলে কসমিক, আর একটা অহং বোধজনিত ইগোয়েস্টিক, আর একটা কালিক অভিজ্ঞতা যেটা টেম্পোরাল। তাহলে এরকম করে কোথায় আছে? এরকম করে দেখো, এরকম করে 1 নাম্বারটাই আছে তো, অরিজিনাল, কসমিক, ইগোয়েস্টিক অ্যান্ড টেম্পোরাল। তাহলে আমাদের এ নাম্বারটা সঠিক হয়ে যাচ্ছে। বোঝা গেল? এরপরের কোশ্চেন হচ্ছে দ্য প্রবলেম অফ ইউনিভার্স ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড টু দ্য ফিলসফি বাই, ফিলসফার কে? ফিলসফার হচ্ছে প্লেটো। দ্য প্রবলেম অফ ইউনিভার্সাল ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই ফিলসফি বাই প্লেটো।
প্লেটো অ্যাজ দ্য রাইট অ্যান্সার থিওরি অফ ফর্মের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। এরপরে রয়েছে তোমাদের সামনে দেখো অনেকগুলি অ্যাসারশন। অ্যাসারশন কি ইন দ্য লাইট অফ ভগবদ গীতা, মানে ভগবদ গীতা অনুসারে ট্রু renunciations of the renunciations of the fruit of the all actions are fruits of action stand in the way of renunciation। তাহলে এখানে भागवत गीता के आलापन में सच सतनाम सभी प्रकार के कर्मी के फलों में संन्यास है और कर्मफल मार्ग में बाधक होता है, कर्मफल मार्गे बाधक है মানে বাধা প্রাপ্ত করে। তাহলে এটা দেখো ভগবত গীতার যদি প্রেক্ষিতে দেখি এটাও সঠিক, আবার এটাও সঠিক। আর এই যে বলছে রিনিউন্সিয়েশন অফ ফ্রুটস, এই যে বিষয়টা, এটাকে কিন্তু এটার কারেক্ট এক্সপ্লেনেশন বলা যায়, তাহলে আমাদের এই নাম্বারটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। কারণ শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে কর্মযোগ মানে নিষ্কাম কর্মযোগের মূল কথাই হলো যে সর্বকর্মের ফল আসক্তিহীনভাবে ত্যাগ করা। তাহলে সেক্ষেত্রে অ্যাসারশন সত্য। আর কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা মানুষকে জাগতিক বন্ধনে আবদ্ধ করে এবং প্রকৃত ত্যাগের পথে বাধা সৃষ্টি করে, তাহলে আরো সত্য। আর এটার একদম সঠিক ব্যাখ্যা। আর এই যা দ্বিতীয় কোনো অপশন নেই। আরো দেখো এখানে রয়েছে অ্যাসারশন। অ্যাসারশন কি, যে একটি বৈধ আরোহ যুক্তিতে সিদ্ধান্তটি অনিবার্যভাবে বা যৌক্তিকভাবে হেতুবাক্য থেকে নিশ্চিত হয়, এই দাবি। ইন কেস অফ ভ্যালিড ডিডাক্টিভ আর্গুমেন্ট দ্য কনক্লুশনস ইজ লজিক্যালি ডিডাক্টেড ফ্রম দ্য গিভেন প্রেমিসেস। দুই নম্বর কি বলছে, তার প্রথম আর্গুমেন্ট কি, একদম যদি আমরা বলি দ্যাট ইজ ট্রু, এটা সত্য, তাই না? আর দ্বিতীয়টা, আরোহ যুক্তির বৈশিষ্ট্যই হলো এক সিদ্ধান্তটি সর্বদা হেতুবাক্যের মধ্যে নিহিত বা অন্তর্ভুক্ত থাকে, তাহলে এটাও সত্য। ইন দ্য কনক্লুশনস ইজ নট ফর্মলি কন্টেইন দ্য প্রেমিসেস, তাহলে সর্বদা বৈশিষ্ট্যগুলি যে ইজ নট ফর্মালি কন্টেইনড ইন দ্য প্রেমিসেস, নিহিত থাকে না বলছে, তাই না? তাহলে আমাদের ক্ষেত্রে তাহলে এটাও সত্য যে ফর্মালি প্রেমিসেসের মধ্যে থাকে না একটা যুক্তি কনক্লুশন। তাহলে আমাদের কিন্তু এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, থাকে না কেন, এটা তো থাকার কথা, এটা হওয়ার কথা নয়, তাই না? তারপরে বলছে এখানে অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত ব্রহ্ম ইজ ইনডিটারমিনেট, তাহলে ইনডিটারমিনেট দ্যাট ইজ দ্য ট্রু, যেটাকে গুণহীন অনির্বচনীয় ইনডিটারমিনেট বলা হয়েছে, তাহলে এটা সেক্ষেত্রে সঠিক। দ্য ইন্টেলেক্ট ক্যানট বি পসিবল গ্র্যাপস ইট বাট অনলি পয়েন্ট ইটা টু ইট, তাহলে এখানে যে সসীম মানুষের বুদ্ধি বা মন দিয়ে অসীম ব্রহ্মকে ধারণা করা সম্ভব নয়, তাহলে বুদ্ধি কেবল কি করা হয়, লক্ষণ বা ইঙ্গিতের মাধ্যমে তাকে নির্দেশ করতে পারে, তা সেক্ষেত্রেও আর সঠিক। তাহলে এটার এক্সপ্লেনেশন এটাকে বলা যেতে পারে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আরো একটা রয়েছে দেখো অ্যাসারশন। In Ramanuj monism, the theism of strictly harmonized, অদ্বৈত বেদান্তে যদি আমরা বলি যে স্ট্রিক্টলি হারমোনাইজড করা হয়েছে, তাহলে এখানে আরেকটা হচ্ছে হারমোনাইজ ইজ নট ইন দ্য কেস অফ ফিলসফিক্যাল আর্গুমেন্টেশন, এরকম বলা হয়েছে, ঠিক আছে? এই দুটো ক্ষেত্রে কিন্তু সত্য, কিন্তু রামানুজ উপনিষদের একাত্মবাদ এবং ঈশ্বরের প্রতি ভক্তি বা ঈশ্বরবাদকে অত্যন্ত সুন্দরভাবে মানে সমন্বিত করেছেন, তার দাবি, তাহলে অ্যাসারশনটা সঠিক। আবার অন্যদিকে দেখো যে সমন্বয়টি তিনি অন্ধবিশ্বাসের ভিত্তিতে তো আর করেননি, তিনি জোরালো যুক্তি এবং দার্শনিক যৌক্তিকতার মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেছেন, তা সেক্ষেত্রে আরও সঠিক। তাহলে আর এর তাহলে যথার্থ ব্যাখ্যা বলা যেতে পারে, তাহলে আমাদের এই নাম্বারটা বোথ আর ট্রু, দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ।
এখানে আরেকটি বিষয় রয়েছে, দ্য কনসেপ্ট অফ নির্গুণ ব্রহ্ম সিমস টু ন্যাচারাল, নিউট্রাল অ্যান্ড ডিমান্ড অফ রিলিজিয়াস ফিলিং। আর একটা বলা হয়েছে রিলিজিয়াস ফিলিংস অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং নট গো টুগেদার। কি বলছে দেখো, নির্গুণ ব্রহ্ম গুণহীন বা নির্বিশেষ হওয়ায় তার সাধারণ ধর্মীয় আবেগ বা ভক্তিভাবে যেসব গুণ বা সাকার ঈশ্বরের দাবি করে এর প্রতি নিরপেক্ষ, সেক্ষেত্রে এ সঠিক। কিন্তু যৌক্তিক চিন্তা বা ধর্মীয় অনুভূতি একসাথে চলতে পারে না, এই দাবি মিথ্যা, কারণ দর্শনে ভক্তি ও যুক্তির সমন্বয় সম্ভব, তাই আর সঠিক কিন্তু সেভাবে নয়। কিন্তু এখানে বলছে যে বোথ আর ট্রু, কারণ মানুষ যখন লজিক্যালি চিন্তা ভাবনা করে রিলিজিয়াসকে, তখন একটা সঠিক তথ্য দেওয়া যায়। কিন্তু দেখো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মিথ্যে হয়ে যায়। লজিকের জায়গায় কি ঈশ্বর কোথায় আছেন কিনা, কিন্তু যদি রামানুজ যদি নির্গুণ ব্রহ্মর, এটা তো একটা লজিকের মাধ্যমে একটা দর্শনকে প্রতিষ্ঠা করা হয়েছে, তা সেক্ষেত্রে এটা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আর কোনো কোশ্চেন কিন্তু আমি উঠাইনি একটা কারণে, কারণ দুটো কম্প্রিহেনশন ছিল, আর কম্প্রিহেনশন সলভ করার কোনো ব্যাপার নেই, কারণ কম্প্রিহেনশন তোমার প্রত্যেকবারই নতুন নতুন থাকবে, তা সেই কম্প্রিহেনশনকে আর নতুন করে দেখার কিন্তু কিছু নেই। ঠিক আছে, আমি যতটা মনে করি। তো ভিডিও অনেকটাই বড় হয়েছে, ভিডিওকে আর বড় করার কোনো প্রকার ইচ্ছে প্রকাশ করার কোনো কথা নয় যদিও, কারণ ভিডিওটা এই পর্যন্ত আমার মনে হয় শেষ করে দেওয়া উচিত, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তোমরা আশা করি যদি তোমাদের বড় মনে হয় তাহলে বড় করে বলো, আর যদি মনে হয় যে না এরকম বিশ্লেষণ থাক, দরকার হলে দুটো পার্ট করু, যে 50 বা 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, তবুও ঠিক আছে। আর যদি মনে হয় যে শুধু থ্রোলি বলে যান, তবুও আমি এটার মধ্যে রাজি আছি। তো তোমাদের কোনটা হয় তোমরা সেটা হিসেবে কমেন্ট করো। তো ভিডিও এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ, জয় ভারত।